আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আবেদন গ্রহণ করে। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয় ৮ বছরের শিশু রামিসা। এদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে প্রাথমিকভাবে ২০টি ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন মামলা রয়েছে। প্রথম দিনের শুনানির তালিকায় আছে ২০২৫ সালে মাগুরার ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হিটু শেখের ডেথ রেফারেন্স। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তি সোহেল এবং স্বপ্না তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক লেগে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান আরও ১০ বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল, অথচ তিনি ছিলেন একজন মহানায়ক। মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং তার নেতৃত্ব নতুন বাংলাদেশ আবারও এগিয়ে যাবে। আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিনরাত কাজ করার চেষ্টা করছেন। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম, কীভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে। নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনও আছি। রাস্তায় যেমন একসাথে দাঁড়িয়ে মিছিল করেছি, এখনও দরকার হলে প্রয়োজনে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বত্র সহযোগিতা প্রদান করব। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গুলিতে এক ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে ঘটনা ঘটে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবির সদস্যরা 2 জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের উপর আক্রমণের চেষ্টা চালায়। বিজিবির সদস্যরা আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি চালালে এক চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারি ভারতে পালিয়ে যায়। দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব নেয়ায় দুদেশের সম্পর্ক নতুন মোড় নেবে। তবে এক্ষেত্রে ভারতকে বাস্তবতার নিরিখে এগিয়ে আসতে হবে, এমনটাই মনে করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। বাংলাদেশ স্বাধীন হবার পর এবারই প্রথম পেশাদার কোনো কূটনীতিকের বাইরে একজন রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ভারত। রাজনীতির ময়দান থেকে উঠে আসা দীনেশ ত্রিবেদী এরই মধ্যে দায়িত্বও নিয়েছেন। একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে কাছের পড়শির সঙ্গে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। রাজনৈতিক পালাবদল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যার মতো বিষয়গুলো সংকটের মূল কারণ হিসেবেই দেখছেন এই বিশ্লেষক। আন্তঃনদীর পানির হিস্যায় বাংলাদেশ একটা নাজুক অবস্থায় আছে। তিস্তা চুক্তি হয়নি, গঙ্গা চুক্তি নবায়ন হবে কিনা, একটা সীমান্তে মানুষ মারাও যাচ্ছে, আবার পুশিনও হচ্ছে এবং বাড়তি পুশিনের একটা বিপদ আতঙ্ক তৈরি করে আছে বাংলাদেশের দিকে। এবং বাস ট্রেন যোগাযোগ ইত্যাদিও স্বাভাবিক হয় নাই, মানে নেতিবাচক ঘটনা সব। তো ফলে বাংলাদেশ প্রত্যাশা করে যে ভারত একটা আবার স্বাভাবিক সম্পর্কের দিকে এগোবে। তার মতে পেশাদার কূটনীতিক না হলেও দীনেশ ত্রিবেদীর আগমন দুই বন্ধুপ্রতিম দেশের চলমান শীতল সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। কূটনীতির চোখ দিয়ে সবসময় আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়ন ঘটানো যায় না। কূটনীতিবিদরা তো একটা যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সম্পর্কগুলো এগিয়ে নেন বা দায়িত্ব পালন করেন, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক যেরকম অবস্থায় দাঁড়িয়েছে এবং এর ঐতিহাসিক যে প্রেক্ষাপট,
এখানে একটা রাজনৈতিক প্রজ্ঞার দরকার আছে। ফলে আমি বলবো ভারতের দিক থেকে এই এই পদক্ষেপটা ইতিবাচক। তবে অমীমাংসিত বিষয় নিষ্পত্তিতে ভারতকে রাজনৈতিক প্রজ্ঞা দেখাতে হবে বলেও মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। সম্পর্কটা হতে হবে পুরো দেশের সাথে এবং বাংলাদেশের যে কোনো সরকারের সাথে, বাংলাদেশের সকল দলের সাথে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের 17 কোটি মানুষের সাথে। ভারতের সরকার বা ভারতের কোনো একটি দল যারা ক্ষমতায় আছে তারা যদি এখানকার শুধু একটা দলের সাথে সম্পর্কের পুরো বাজি ধরে থাকে তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে নেওয়া তো কঠিন। ফলে এই দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ভারতে অবস্থানকে বিবেচনা করতে হবে। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে এক ধরনের পরিবর্তন ও পুনর্গঠনের একটি সময় চলছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের তিক্ত সম্পর্কের বরফও হয়তো বলতে শুরু করেছে, তবে এখনও দুই দেশের মানুষের সম্পর্ক বাড়াতে ভ্রমণ ভিসা, অবাধ রেল সংযোগ সহ সীমান্ত নিরাপত্তার সংকটগুলো বড় চ্যালেঞ্জ হিসেবেই সামনে আসছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে আজ যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি সই হবে, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রোববার চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির বিষয়ে তেহরান তাড়াহুড়া করার পক্ষে নয়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, শান্তি চুক্তির জন্য একটি রূপরেখা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হয়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে তারা প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন এবং তার জানাজা ও দাফনের তারিখ ঘোষণা করেছে তেহরান। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, 4 জুলাই তেহরানে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, আর 9 জুলাই নিজ শহর মাশহাদে খামেনিকে দাফন করা হবে। তেহরানে 4 জুলাই থেকে তার পরিবারের অন্য সদস্যদের দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে পরবর্তী 3 দিন চলবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।